ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে চায়না থেকে কাঁধে বহনযোগ্য 400 ক্ষেপণাস্ত্র পাচ্ছে তেহরান। হরমুজ নিয়ন্ত্রণে ওমানে পরিকল্পনার পাল্টা প্রস্তাব তেহরানের। নৌ চলাচলের দুটি পথই সম্পূর্ণ এবং আংশিকভাবে ইরানি সীমান্তে রাখার দাবি। ইরাকে সৌদির হামলায় ইরান সমর্থিত 20 পিএমএফ সদস্য নিহত। তেল ক্ষেত্রে ড্রোন হামলার অভিযোগে রিয়াদ ওয়াশিংটনের এই যৌথ অভিযান। গাজায় 800 বছরের প্রাচীন মসজিদে ইসরায়েলি বিমান হামলা। ওয়েস্ট ব্যাংকে সর্বকালের সর্বোচ্চ ইসরায়েলি বসতি স্থাপন ও সহিংসতার রেকর্ড। এবার রেড সিতে টোল বসানোর পরিকল্পনা হুথিদের। সম্প্রতি খামেনির জানাজায় অংশ নিয়ে তেহরানের সলা পরামর্শ। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি মোহাম্মদ তৌহিদুজ্জামান। আমেরিকা ও ইসরায়েলের সাথে চলমান যুদ্ধের মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে চায়নার তৈরি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান। চুক্তি সংশ্লিষ্ট 3টি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে বেইজিং থেকে প্রায় 400টি কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রের প্রথম চালান তেহরানে এসে পৌঁছাবে। সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বেইজিং সফরকালে এই চুক্তি স্বাক্ষরিত হয় বলে জানিয়েছে সূত্রগুলো। হংকং ভিত্তিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ঝংচিং বাওসাং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টের মাধ্যমে চুক্তিটি সম্পন্ন হয়। 60 থেকে 70 মিলিয়ন ডলার মূল্যের এই চুক্তির আওতায় চায়নার তৈরি আধুনিক QW-12 এবং FN-16 মডেলের ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে। সম্প্রতি ইউএস ইসরায়েলি হামলায় সামরিক স্থাপনাগুলোর সুরক্ষায় যে ঘাটতি দেখা দিয়েছিল তা মেটাতে এবং স্বল্পপাল্লার প্রতিরক্ষা জোরদারে এটি ইরানের সাম্প্রতিক সময়ের অন্যতম বড় সামরিক পদক্ষেপ। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে ওমানের সাম্প্রতিক পরিকল্পনার পাল্টা প্রস্তাব দিয়েছে ইরান। মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানান, তেহরানের প্রস্তাবে হরমুজ প্রণালীর নৌ চলাচলের একটি নির্দিষ্ট পথ পুরোপুরি এবং অন্যটির কিছু অংশ ইরানের সীমানায় রাখার পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে। তেহরানের দাবি, দুটি পথই সম্পূর্ণ এবং আংশিকভাবে ইরানি সীমান্তে থাকলে সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণ নিশ্চিত করা যাবে। এর আগে ওমান মালাক্কা মডেলের স্বেচ্ছা ফি ভিত্তিক এক প্রস্তাব দেয়। তবে ওমানে দেয়া প্রস্তাব প্রত্যাখ্যান করে তেহরান জানিয়েছে, তাদের দাবি না মানলে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ থাকবে। ওমান উপকূলীয় দক্ষিণ পথকেও তেহরান কোনোভাবেই স্বীকৃতি দেবে না। একই সাথে হরমুজে মাইন অপসারণের উদ্দেশ্যে কোনো দেশের যুদ্ধজাহাজ বা সরঞ্জাম আনা হলে সেটিকে ইরানের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করার হুঁশিয়ারি দেন কাজেম ঘারিবাবাদি। প্রস্তাবটি টেবিলে আছে, তারা গ্রহণ করলে পরবর্তী পদক্ষেপ কি হবে তা আমরা দেখব। আর যদি তারা না মানে তবে হরমুজ প্রণালী বন্ধই থাকছে। ওমানের সঙ্গে আমাদের এই আলোচনা প্রণালীটি বন্ধ রেখেই চলছে। এমন নয় যে ইরান চোখ বন্ধ করে বলছে দক্ষিণের রুট দিয়ে জাহাজ চলতে থাকুক। বাস্তবে তা নয়। আমাদের বোঝাপড়া না হওয়া পর্যন্ত অন্তত এই রুটটি ব্যবহারের অনুমতির জন্য জোরাজুরি করছে মধ্যস্থতাকারীরা। তবে আমাদের উত্তর হলো একেবারেই না। আমরা দক্ষিণের রুটকে 1 ঘন্টার জন্য স্বীকৃতি দেব না। ইরাকের নিনভে প্রদেশে সৌদি আরবের বিমান হামলায় পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বা পিএমএফ এর অন্তত 20 সদস্য নিহত এবং 32 জন আহত হয়েছেন। বুধবার ভোরে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা ইরান সমর্থিত একটি মিলিশিয়া গোষ্ঠীর কার্যালয়ে হামলা চালিয়েছে। ওই হামলায় যৌথভাবে আমেরিকান বাহিনীও অংশ নেয়। সৌদি আরবের তেল ক্ষেত্রে মিলিশিয়াদের হামলার জবাবেই এই আঘাত করা হয়েছে বলে দাবি রিয়াদের। এই ঘটনার প্রতিক্রিয়ায় বৃহস্পতিবারের সম্ভাব্য সৌদি সফর স্থগিত করেছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালে আল জাইদি। অন্যদিকে ইরানের আইআরজিসি সৌদি হামলার নিন্দা জানিয়ে বলেছে, এটি ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন। তবে ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আল সদর দেশটির ভূখণ্ড থেকে যে কোনো ধরনের হামলা বন্ধে আইআরজিসিকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবন, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইট পাথর আর বাতাসে উঠতে থাকা ধোঁয়া। ইরাকের নিনভে প্রদেশের বার্তেলায় পিএমএফ এর ঘাঁটির দৃশ্য এখন এমনই। বুধবার ভোরে সেখানে হামলা চালায় সৌদি বিমান বাহিনী। ইরাকের সরকারি বাহিনীর স্বীকৃতিপ্রাপ্ত শিয়া মিলিশিয়া জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বা পিএমএফ জানিয়েছে, তাদের অন্তত 20 জন সদস্য প্রাণ হারিয়েছেন এবং 32 জন গুরুতর আহত হয়েছেন। পিএমএফ এর 30 নম্বর ব্রিগেডের একটি ঘাঁটিতে মধ্যরাতে এই হামলা চালানো হয়।
রিয়াদের দাবি সৌদি তেল স্থাপনায় ড্রোন হামলার জবাবেই তারা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর হামলা চালিয়েছে। সৌদি আরবের সাথে আমেরিকান বাহিনীও যৌথভাবে এই অভিযানে অংশ নেয়। রিয়াদ এবারই প্রথম প্রকাশ্যে ওয়াশিংটনের সাথে যৌথ বিমান হামলায় অংশ নেয়ার কথা স্বীকার করল, যা সুন্নি শাসিত সৌদি আরব ও শিয়া অধ্যুষিত ইরানের ছায়াযুদ্ধকে আরও তীব্র করার শঙ্কা জোরালো করেছে। অন্যদিকে ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরাকের প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা মুক্তাদা আল সদর। তিনি এক বিবৃতিতে ইরানের আইআরজিসি এবং তাদের সহযোগী গোষ্ঠীগুলোকে ইরাকি ভূখণ্ড ব্যবহার করে হামলা চালানো থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, বিদেশি সামরিক আগ্রাসন ও প্রক্সি যুদ্ধের হাতিয়ার হয়ে ইরাককে নতুন করে ধ্বংসাত্মক যুদ্ধে ঠেলে দেয়া যাবে না। এদিকে হামলার প্রতিবাদ ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে বৃহস্পতিবার নির্ধারিত ইরাকি প্রধানমন্ত্রী আল জাইদির সৌদি আরব সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। আইআরজিসির দাবি, এটি ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং যুদ্ধের পরিধি বাড়ানোর মতো উদ্বেগ তৈরি করেছে। এর আগে সোমবার ও মঙ্গলবার সৌদি আরবের পূর্বাঞ্চলীয় তেলক্ষেত্রে পিএমএফ ড্রোন হামলা চালায় বলে দাবি করে রিয়াদ। এক্সপোস্টে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রিয়াদ পরিস্থিতি আরও খারাপ করতে চাইছে না, তবে আগ্রাসনের জবাব দেবে। নিজিয়া জামি, টিভিএন 24 নিউজ ডেস্ক। অবরুদ্ধ গাজা উপত্যকার একটি প্রাচীন মসজিদে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। কথিত যুদ্ধবিরতির মধ্যে গাজার কোনো ধর্মীয় স্থাপনায় এটি প্রথম বিমান হামলা। মঙ্গলবার গাজা সিটির কেন্দ্রস্থলে 800 বছরের পুরনো আল মুত্তাকিন মসজিদে এই হামলা চালানো হয়। এতে পুরনো মসজিদ ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়। এছাড়া মধ্য গাজার দেইর আল বালাতেও হামলা চালায় দখলদার বাহিনী। গাজা সিটির কেন্দ্রস্থলে আল মুত্তাকিন মসজিদে নজিরবিহীন বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ। কথিত যুদ্ধবিরতি ঘোষণার পর গাজার কোনো ধর্মীয় স্থাপনায় এটি প্রথম সরাসরি বিমান হামলা। বোমার আঘাতে মুহূর্তেই গুড়িয়ে যায় পুরো মসজিদ ভবনটি, পরিণত হয় ধ্বংসস্তূপে। মঙ্গলবার 800 বছরের প্রাচীন এই মসজিদটি গুড়িয়ে দেয়ায় ক্ষোভে ফেটে পড়েন গাজাবাসী। একই দিনে মধ্য গাজার দেইর আল বালাতেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানকার একটি আবাসিক ভবনে চালানো তাণ্ডবে তা ধ্বংসস্তূপে পরিণত হয়। আমরা এখানে কোনো যুদ্ধবিরতি দেখছি না। চারপাশের এই ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখলেই বুঝবেন যুদ্ধবিরতি বলে কিছুই নেই। প্রতি মিনিটে এখানে গোলাবর্ষণ হচ্ছে, আক্রমণ চলছে, মানুষ মারা যাচ্ছে। বুধবার সকাল হতেই গাজা সিটি ও দেইর আল বালাহের বাসিন্দারা ইসরায়েলি হামলায় গুড়িয়ে যাওয়া ভবনগুলোর কাছে ছুটে যান। আমেরিকার মধ্যস্থতায় গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতির পর যুদ্ধ থমকে গেলেও গত 10 দিনে দেইর আল বালা, খান ইউনিস এবং গাজা সিটির জৈতুন, তুফা ও সুজাইয়া এলাকায় নিজেদের তথাকথিত ইয়েলো লাইন বা নিয়ন্ত্রণ সীমা আরও বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। তারা আমাদের শেষ করে দিয়েছে, পুরো ধ্বংস করে দিয়েছে। এখন কোথায় গিয়ে ঘুমাবো? সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। মা, বাবা, ভাই বোনের ঘর বাড়ি সব শেষ। ইসরায়েলিরা পূর্ব গাজা ছাড়তে বলল, আমরা পশ্চিমে এলাম, সেখানেও হামলা করলো। এখন কোথায় যাব জানি না। আন্তর্জাতিক শান্তি প্রস্তাব ও যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের আলোচনার মাঝেই গাজা জুড়ে প্রতিনিয়ত বোমা হামলা আর প্রাণহানির শিকার হচ্ছেন উপত্যকাটির বাসিন্দারা। একের পর এক নতুন এলাকা খালি করার নির্দেশে আবারও রাতারাতি বাস্তুচ্যুত হচ্ছেন হাজার হাজার প্যালেস্টিনিয়ান। ধ্বংসপ্রাপ্ত আল মুত্তাকিন মসজিদ ও সংলগ্ন এলাকায় ইসরায়েলি ধ্বংসলীলার সেই নির্মম সত্যই তুলে ধরছে। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। প্যালেস্টাইনের অধিকৃত ওয়েস্ট ব্যাংকে প্যালেস্টিনিয়ানদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইসরায়েল। বসতি স্থাপনকারীদের সন্ত্রাস বন্ধ করো এবং জাতিগত নিধন প্রতিরোধ করো শীর্ষক ব্যানার ফেস্টুন নিয়ে মঙ্গলবার তেল আভিভের রাস্তায় নামে ইসরায়েলি বিক্ষোভকারীরা। এ সময় পুলিশের সাথে তাদের ব্যাপক হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। গত শুক্রবার ওয়েস্ট ব্যাংকে বসতি স্থাপনকারীদের সহিংসতায় 4 প্যালেস্টিনিয়ান ও 2 ইসরায়েলি সেনা নিহতের পর তেল আভিভে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। জাতিসংঘ জানায়, চলতি বছর বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত 18 থেকে 20 জন প্যালেস্টিনিয়ান প্রাণ হারিয়েছেন। আন্তর্জাতিক আইন অনুযায়ী অধিকাংশ দেশ এসব বসতি স্থাপনকে অবৈধ মনে করলেও নেতানিয়াহুর কট্টরপন্থী সরকার কৌশলে ওয়েস্ট ব্যাংক জুড়ে বসতি সম্প্রসারণ অব্যাহত রেখেছে।
প্যালেস্টাইনের অধিকৃত ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি দখলদার ও উগ্র বসতি স্থাপনকারীদের হামলা এবং নতুন বসতি সম্প্রসারণ সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সম্প্রতি নাবলুস ও তুল কার্মের দুটি মসজিদে অগ্নিসংযোগ, ঘরবাড়িতে তাণ্ডব এবং প্যালেস্টিনিয়ানদের হত্যার কঠোর নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস। বুধবার জাতিসংঘের সদর দপ্তরে সংস্থাটির উপমুখপাত্র ফারহান হক বলেন, সাম্প্রতিক সংঘাতের পর ইসরায়েলি বাহিনী কমপক্ষে ৮০ জন প্যালেস্টিনিয়ানকে আটক করেছে। অন্যদিকে সেটেলাররা উপাসনালয়ে হামলা করেছে, যা জঘন্য ও অগ্রহণযোগ্য। সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় জানিয়েছে, ওয়েস্ট ব্যাংকে দ্বিতীয় গাজা বানানোর হুমকি এবং ইসরায়েলি নেতাদের প্রতিশোধমূলক আহ্বানের পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণার এক সপ্তাহের মাথায় এবার রেড সির দক্ষিণাঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচলে টোল আরোপের পরিকল্পনা করছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। আঞ্চলিক একাধিক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বাবেল মানদেবের প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের উপর এই শুল্ক বসানোর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সম্প্রতি খামেনির জানাজায় অংশ নিয়ে তেহরানে অনুষ্ঠিত বৈঠকে ইরানি কর্মকর্তাদের সাথে এই পরিকল্পনা বাস্তবায়নের কৌশল নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে সূত্রগুলো। আমেরিকার উপর চাপ বৃদ্ধি এবং আন্তর্জাতিক জলসীমায় শুল্ক আদায়কে স্বাভাবিক প্রক্রিয়ায় পরিণত করাই এর মূল উদ্দেশ্য। তবে চায়নার জাহাজগুলোকে এই ফি প্রদান থেকে মুক্ত রাখা হতে পারে। ফি এড়াতে বেইজিং সরাসরি হুথিদের সাথে যোগাযোগ করছে বলে জানা গেছে। হুথিদের এমন উদ্যোগে বাব এল মানদেব প্রণালীতে চলাচল ব্যাহত হলে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে তীব্র সংকট তৈরির আশঙ্কা বিশেষজ্ঞদের। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।